তোমায় কিন্তু পরিস্থিতি ভেদে যখন আমরা স্ট্রাকচার গুলো ডিটারমিন করব, তখন কিন্তু আমাদের নিজেদেরও কিছু উপস্থিত বুদ্ধি স্ট্রাকচার গুলো ডিটারমিন করার সময় বের করতে হবে মাথা থেকে। তা যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো সারমর্ম কি, আমি স্ক্রিন প্রেজেন্টেশনটা পরে আসছি, আরো দু চারজন জয়েন করতে পারে, এই জন্য মুখে আস্তে আস্তে কিছুটা কথা বলি। তোমার কাছে কতগুলো টাইপের প্রোটন আছে আগে সেগুলো মার্ক করতে হবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোশ্চেন পেপারে যখন কোশ্চেন দেওয়া হয়, দেখেছো নিশ্চয়ই গ্রাজুয়েশনে কিছু ক্ষেত্রে, কম্পারেটিভ এক্সামে কিছু ক্ষেত্রে, পরেও দেখবে জেনারেলি বলেই দেওয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 হাইড্রোজেন ট্রিপলেট, 2 হাইড্রোজেন কোয়াড্রেট, 1 হাইড্রোজেন সিঙ্গলেট এরকম দেওয়া থাকে। তাহলে নাম্বার অফ প্রোটনটা খুব একটা বোঝাটা ডিফিকাল্ট নয়, সেটা বোঝাই যায়। কিছু ক্ষেত্রে নাম্বার অফ প্রোটনটা না বলে দিয়ে অনেক সময় ইন্টিগ্রেশন রেশিওটা বলে দেয়। ইন্টিগ্রেশন রেশিও বলতে একটা জায়গায় যদি 6টা প্রোটন থাকে আর একটা জায়গায় যদি 4টে টাইপের প্রোটন থাকে, যেমন আমি কথার কথা যদি ধরে নিই যে এই কম্পাউন্ডটা, এটার এনএমআর স্পেকটা তো আমরা দেখেছি 3 পেন্টানন। তা 3 পেন্টাননের 6টা প্রোটন একটা টাইপের আর আরেক 4টে প্রোটন হচ্ছে আরেকটা টাইপের। এবার তোমাকে যখন স্যার যদি ইন্টিগ্রেশন রেশিও করে দেন, তাহলে কিন্তু 6:4 লিখবেন না, কমন সেন্স। সেই ক্ষেত্রে কিন্তু উনি 3:2 লিখবেন, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি একদম পিন পয়েন্ট করে প্রোটনগুলোর ক্যারেক্টারিস্টিক বলে দেন, তাহলে কিন্তু উনি 4 হাইড্রোজেন সামথিং 2.1, হ্যাঁ 4 হাইড্রোজেন কোয়াট্রেট, ডেল্টা 2.1 4 হাইড্রোজেন কোয়াট্রেট, বা ডেল্টা 1.3 6 হাইড্রোজেন ট্রিপলেট, এরকম ভাবে লিখে দেবেন। তা দুটো ডিফারেন্সটা কিন্তু যেন মাথায় থাকে। ইন্টিগ্রেশন রেশিও সবসময় কিন্তু নাম্বার অফ প্রোটনসটাকে অরিজিনালি ডিকটেট করে না, সেটা কিন্তু কত টাইপের প্রোটন আছে সেই জিনিসটাকে, তার একটা রেশিওকে ডিকটেট করে। হ্যাঁ, এরকম হতেই পারে তোমার একদিকে 3টে প্রোটন আছে, একদিকে 2টো প্রোটন আছে, তা সেটার ইন্টিগ্রেশন রেশিও তো 3:2 হবে। সেটা তো আর কাটাকুটি করে লোয়ার লেভেলে নামিয়ে আনা যাবে না, সেটা তো সবাই বুঝতেই পারছো, কমন সেন্স। তা এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের এটা দেখতে হবে যে ডিফারেন্ট টাইপের প্রোটনগুলোর ডেল্টা ভ্যালু কি কি। এই ক্ষেত্রে আমি 2-4টে পয়েন্ট বলে দেব স্ট্রাকচার গুলো করার সময়। কয়েকটা কোশ্চেন এখানে দেওয়া আছে, আর কয়েকটা কোশ্চেন আমি এর সাথে সাথেই করাবো, দেব। কিন্তু একটু কঠিন টাইপের এক্সাম্পল গুলো সেটা কিন্তু আমি আপাতত স্টপ রেখে দেবো। তার কারণ হলো তোমাদের সিলেবাসে এনএমআর এরও আরো কিছু পার্ট আছে, তো সেগুলো আমাকে পড়াতে হবে। তোমাদের ওয়ার্ডি সিরিজ স্পেকট্রাটা আছে, সেটাও পড়াতে হবে। তার উপরে মাস স্পেকট্রাও আছে, সেটাও পড়াতে হবে। কাজেই ওই জায়গাগুলো বাকি আছে। ওই জায়গাগুলো সিলেবাসটা শেষ করে হাতে যদি 2-1টা ক্লাস থাকে, আশা করি পাবো, খুব প্রবলেম সেরকম কিছু না হলে। সেই ওই এনএমআর এর কিছু কঠিন কঠিন নেট ফেট রিলেটেড যে প্রশ্ন 2-4টে থাকে, স্ট্রাকচার ডিটারমিনেশন, ওগুলো তখন করিয়ে দেবো। তার আগে কিছু নর্মাল গ্রাজুয়েশন লেভেলেরই কিছু আমরা করব। তো এবার তোমার কাছে নাম্বার অফ প্রোটন সম্পর্কে তোমার একটা আইডিয়া হলো, কতগুলো টাইপের প্রোটন দিয়েছে সেটা তো তুমি ডেল্টা ভ্যালু দেখেই বুঝতে পারবে, সবই তো হলো। এইবার আসল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ওই ডেল্টা ভ্যালু থেকে কি টাইপের প্রোটন, মানে কোন ফাংশনাল গ্রুপের পাশে প্রোটন, তার বা ফাংশনাল গ্রুপ না থাকলেও ইমিডিয়েট নেইবারহুডে বেঞ্জিং রিং আছে নাকি অন্য কোনো গ্রুপ আছে, এই টাইপের কিছু দেখে একটা আইডিয়া করা। এই ম্যাটারটাই কিন্তু স্ট্রাকচার ডিটারমিনেশনে সব থেকে বড় রোল প্লে করে। এইটা করার জন্য 2-4টে কিছু পয়েন্ট আমি কিন্তু পুজোর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেটাতে আলোচনা করে দিয়েছিলাম। যেমন মনে থাকবে নিশ্চয়ই, যদি তোমাদের কাছে কোনো কম্পাউন্ড দেওয়া হয় যেটা কিনা এই স্ট্রাকচার ডিটারমিনেশনের পরপরই দেওয়া আছে, যে একটা বেঞ্জিং রিং তোমরা দেখে বুঝতে পারছো বেঞ্জিং রিং রিলেটেড প্রশ্ন দিয়েছে, এবং প্যারাডাই সাবস্টিটিউটেড, প্যারাডাই সাবস্টিটিউটেড দুটো সাবস্টিটিউশন যদি আলাদা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটো টাইপের প্রোটন আছে। এটা কিন্তু আগের দিন আমি বলে দিয়েছিলাম যে ধরো একদিকে এক্স ফাংশনাল গ্রুপ, তার প্যারা পজিশনে ওয়াই ফাংশনাল গ্রুপ, তাহলে এক্স এর রেসপেক্টে অর্থ পজিশনে দুটো প্রোটন আলাদা, আর ওয়াই এর রেসপেক্টে অর্থ পজিশনে দুটো প্রোটন আলাদা।
দুটো টাইপের প্রোটনই কিন্তু আমরা পাবো। হ্যাঁ, অর্থ ডাই সাবস্টিটিউটেড হলেও যে সবসময় সেরকম হতেও পারে, বা মেটা ডাই সাবস্টিটিউটেড হতেও পারে, সেটা কিছু স্পেসিফিক ক্ষেত্রে। কিন্তু দুটো ফাংশনাল গ্রুপ যদি সম্পূর্ণ আলাদা হয় এবং তারা যদি প্যারাডাই সাবস্টিটিউটেড হয়, তাহলেই কিন্তু আমরা একদম কনফার্ম থাকি যে অ্যারোমেটিক রিং এ দুটো টাইপের প্রোটনই আছে। সেটা অর্থ মেটার হওয়ার চান্সটা অপেক্ষাকৃত কম, খুব কিছু রিলেভেন্স না থাকলে ওই এক্স আর ওয়াই এর মধ্যে। তো এইগুলো কিন্তু কমন সেন্স। তাহলে যখনই দেখবে অ্যারোমেটিক রিং এ দুটো সাবস্টিটিউশন দিয়েছে আর দুটো টাইপের প্রোটন আছে, নিজেদের মনের মধ্যে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে দুটো প্যারা পজিশনে আছে একে অপরের রেসপেক্টে। এবার যদি দেখো দুটো সাবস্টিটিউয়েন্ট সেম, দুটোই এক্স এক্স, এবং অ্যারোমেটিক রিং এ বলা হচ্ছে একটা টাইপের প্রোটন আছে, তাহলেও বুঝবে তারা প্যারাডাই সাবস্টিটিউটেড। কারণ এক্স এক্স একে অপরের রেসপেক্টে প্যারা হলে বাকি চারটে প্রোটন কিন্তু একই এনভায়রনমেন্ট হয়। মেটার অর্থ হলে কিন্তু সেটা হয় না, মেটার অর্থ হলে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। নিজেরা করে দেখবে, নিজের তো এখন আইডিয়া হয়ে গেছে। একটুখানি মাথায় রেখে রেখে এগোতে হবে। তা আমি একেবারে স্ট্রাকচার গুলোর দিকে যাই, গিয়ে তখন পয়েন্ট গুলো বলবো। খাতার পেন নিয়ে একটুখানি কিন্তু রেডি থাকো। আমি 30 সেকেন্ড 1 মিনিট সময় দিচ্ছি, যাদের কাছে খাতা পেন নিয়ে বসনি তারা খাতা পেন নিয়ে বসো। আমি কিন্তু কিছু পয়েন্ট বলবো, সেগুলো কিন্তু একটু নোট ডাউন করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমি এটা সবাই জানে কি জানে না, আমি তো বা জানে তো সবাই, ভুলে গেছে হয়তো গ্র্যাজুয়েশনে পড়ার সময় অনেকেই। তা আমি ফর্মুলাটা আরেকবার তবুও সবাইকে একটু বলে দিই। এই যদি আমার কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা হয়, এ অ্যাটম, এ হচ্ছে কার্বন অ্যাটমের সংখ্যা, অ্যাটম আছে। বি সিমিলারলি বি নাম্বার হাইড্রোজেন অ্যাটম, সি নাম্বার নাইট্রোজেন অ্যাটম, ডি নাম্বার হ্যালোজেন অ্যাটম এক্স, ই নাম্বার অক্সিজেন অ্যাটম। তাহলে কম্পাউন্ডটাতে ডিবিই, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, এর ডিবিই অনেকভাবে বার করার নিয়ম আছে, কিন্তু আমার মতে সবচেয়ে শর্টকাটে যেটা করা যায় তাতে ফিনার ভলিউম 1 এর এই ফর্মুলাটা ধরে। আদারওয়াইজ ওই ক্লেডেনের বই বা ওই সিএস স্যার চন্দন স্যারের যে বইটা আছে সেই বইতেও নিয়মটা বলা আছে, কিন্তু তার থেকে এই ফর্মুলাটা আমার মনে হয় একটু বেশি তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে ডিবিই, ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ফর্মুলা। A+1 মাইনাস বি প্লাস ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। দেখো অক্সিজেনের কতগুলো অ্যাটম, নাম্বার অফ অ্যাটম অক্সিজেন আছে সেটা কিন্তু ফর্মুলার মধ্যে নেই, আসছেই না ই এরটা, বাকি পার্টটা দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যালোজেন খুব রেয়ার ক্ষেত্রেই থাকে কম্পাউন্ডের মধ্যে। হ্যালোজেন ছাড়া কম্পাউন্ড গুলোই ম্যাক্সিমাম অনেক সময় দেয়, হাইড্রোকার্বন গুলো, নাইট্রোজেন ফাইট্রোজেন ফাংশনাল গ্রুপ গুলো নিয়ে। সেই ক্ষেত্রে এটা ডিটা শূন্য হয়ে যাবে, বি মাইনাস সি বাই 2 হবে, মানে যেটাই থাকবে না সেটা শূন্য হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে এটাই, সে নাইট্রোজেনও না থাকতে পারে, সেক্ষেত্রে সি শূন্য হয়ে যাবে। এবার যদি বেনজিন বার করো C6H6, তাহলে এ হচ্ছে 6 আর বি হচ্ছে 6, বাকি সব শূন্য। তা করে যদি তুমি বার করো 6+1 মাইনাস 6/2, তাহলে বেনজিনের ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি পাবে 4। তাহলে বেনজিনের ডাবল বন্ড কিন্তু সেই অনুযায়ী দেখলে তিনটে, তাহলে 4 এলো কেন?
কারণ সাইক্লিক স্ট্রাকচার মানে হচ্ছে একটা ডাবল বন্ড, ওয়ান সাইক্লিক ইউনিট ইকুইভ্যালেন্ট টু ওয়ান ডাবল বন্ড। এই জন্য ফর্মুলাটাই কিন্তু ডাবল বন্ড, নাম্বার অফ ডাবল বন্ড বলেনি, বলা হয় ডিবিই, ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি। হ্যাঁ, হতেই পারে নাম্বার অফ ডাবল বন্ড ডিবি এক মিলেই গেল, হতেই পারে সেটা, অ্যাসাইক্লিক গুলোর ক্ষেত্রেই তো তাই হবে। কিন্তু সাইক্লিক গুলোর ক্ষেত্রে একটা সাইকেল মানে কিন্তু একটা ডাবল বন্ড। যেমন তুমি সাইক্লোপ্রোপেন যদি বার করে দেখো, দেখবে ডিবি তুমি এক পাবে, এখানে তো ডাবল বন্ড নেই। এক পাবে কেন? ওই সাইকেলটার জন্য। কারণ প্রোপেন থেকে যখন তুমি সাইক্লোপ্রোপেনে কনভার্ট করছো, মনে মনে যদি প্রোপেনটাকে সাইক্লোপ্রোপেন করে দাও অ্যাসাইক্লিক কাউন্টার পার্ট থেকে সাইক্লিক কাউন্টার পার্ট, তাহলে দেখো দুটো বন্ড লস হয়, দুটো সিএইচ বন্ড তো চলে যায় আর একটা নতুন সিসি বন্ড ফর্মেশন হয়। তাহলে একটা বন্ড কিন্তু স্টিল লস হয়েছে। তুমি যদি প্রোপেন থেকে সাইক্লোপ্রোপেনে যাও, ওটাই ডিবির মধ্যে হাইলাইটেড হয়। তাহলে এই হচ্ছে ফর্মুলা। এবার পিডিএফ ডকুমেন্টে ফিরে গেলাম। এই কম্পাউন্ডটার স্ট্রাকচার C8H7NO3। C8H7NO3 তে ডাবল বন্ড ইকুইভ্যালেন্স করে 6 বেরোবে। পয়েন্ট নাম্বার 1 খাতায় নোট ডাউন করার মতন, যেই পয়েন্টগুলো দিয়ে তুমি স্ট্রাকচার ডিটারমিন করার সময় হেল্প করবে। এটা রাফ পয়েন্ট বলছি কিন্তু খাতার গুলো যেগুলো, সেটা হচ্ছে ব্র্যাকেটের এইটা। যদি তোমার কম্পাউন্ডে দেখো যে মলিকুলার ফর্মুলা যেটা দিয়েছে সেইটা দিয়ে তোমার ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি 4-এর বেশি এলো, 4 বা তার বেশি হলো, তাহলে একটা সুযোগ আছে কম্পাউন্ডটা অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার। তাহলে পয়েন্ট নাম্বার 1, ইফ ডিবি exceeds 4, if DB exceeds 4, then there is a chance of being aromatic. Clear? Point number 1. If DB exceeds 4, greater than equals to 4, if DB greater than equals to 4, ওই সাইনটা দেওয়াই ভালো, 4 বা তার বেশি আর কি, there is a chance that the compound being aromatic. হলো। এইবার পরের পয়েন্ট, ডেল্টা ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 7.22 ওরকম হয়, ডেল্টা গ্রেটার দ্যান 7.2 এর মানে 7.2 এর যদি বেশি হয় ডেল্টা ভ্যালু বা ওর সমান হয়, তাহলে অ্যারোমেটিক প্রোটন আছে প্রায় কনফার্ম। দেন ইট ইজ কনফার্ম দ্যাট অ্যারোমেটিক প্রোটন উইল বি প্রেজেন্ট দেয়ার, থাকবেই। কারণ 7 এর উপরেই অ্যারোমেটিক ভ্যালুগুলো আসে আমরা জানি, যেটা কিনা এখানে হাইলাইটেড হয়েছে ভালোভাবেই, যে 8.5 ডাবলেট, 7.9 ডাবলেট। এবার কটা অ্যারোমেটিক প্রোটন, কটা টাইপের অ্যারোমেটিক প্রোটন? ওই যে দুটো টাইপের, ডাবলেট ডাবলেট করে এসছে, তার মানে আমরা বুঝে গেলাম কম্পাউন্ডটা প্যারা ডাই সাবস্টিটিউটেড হওয়ার এভরি চান্স অফ পসিবিলিটি আছে। ক্লিয়ার? এবার কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কত বলেছে? C8H7NO3। এটা যে কেউ ক্লাস 11-12 এর ছেলেও বুঝতে পারবে যে NO3 যখন দেওয়া আছে একটা ফাংশনাল গ্রুপ NO2 হওয়ার চান্স আছেই, অবশ্যই দেখা যেতে পারে। এবার একটা ফাংশনাল গ্রুপ তুমি যদি NO2 বসাও, তাহলে তুমি এখন শিখে গেছো নাইট্রোবেনজিনের অর্থোপ্রোটন গুলো মোর ডিশিল্ডেড হয় দেন এনি আদার বিকজ অফ প্যারাম্যাগনেটিক অ্যানিসোট্রপিক এফেক্ট, এবং সেটার ভ্যালু প্রায় 8.5-এর কাছাকাছি হয়। পড়িয়ে দিয়েছি আমি, নাইট্রোবেনজিন এমাসপেক্টটা আছে, দেখো 8.5 ডাবলেট দেওয়া আছে একটা, তার মানে NO2 ফাংশনাল গ্রুপ একটা আছেই। তাহলে এতক্ষণ অবধি যে সমস্ত ডাটা আমি পেলাম, এটা নোটে করে দেওয়া আছে, পুরো নোট, পুরো কম্পাউন্ডটা সম্পর্কে লিখতে হবে না, কিন্তু যে পয়েন্টগুলো 1-2 করে বলছি সেগুলো একটুখানি নোট ডাউন করে লিখবে। তাহলে আমি এইটুকু বুঝে গেলাম যে আমার কাছে এই জিনিসটা আছে। তাহলে ডিবিটার দিকে খেয়াল রাখতে হবে, ডেল্টা ভ্যালুটার দিকে খেয়াল রাখতে হবে। ডিবি যদি 4-এর বেশি হয়, 4 বা তার বেশি যদি হয়, তাহলে সেটা অবশ্যই অ্যারোমেটিক। আর যদি ডেল্টা ভ্যালু 7.2 এর বেশি হয়, তাহলে সেটা অ্যারোমেটিক হওয়ার অবশ্যই একটা চান্স আছে। এইবার আইআর ভ্যালু বলে দিয়েছে 16-19 সেন্টিমিটার ইনভার্স, 1690 সেন্টিমিটার ইনভার্স। জেনারেলি আইআর এর কার্বন নর্মাল কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি 1715 থেকে 25-এর মধ্যে থাকে। যদি কনজুগেশন বা প্লাস আই এফেক্ট থাকে তাহলে 30 করে কমে, আর যদি কনজুগেশন বা প্লাস আই এফেক্ট না থাকে, সরি মাইনাস আই আর বা মাইনাস আই এফেক্ট থাকে, তাহলে 30 করে বাড়ে।
আশা করি আইআরএ এগুলো পড়ে এসছিলে, ঠিক আছে? যদি নাও পড়ে থাকো তবে একটু মাথায় রেখে দাও। তাহলে এবার 1690 হয়েছে, মানে কনজুগেশন আছে, সেই জন্য 1715 থেকে 25 আসার কথা কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, তার থেকে 30 ড্রপস ডাউন হয়েছে। তাহলে নিশ্চয়ই কোনো কার্বনিল গ্রুপ আছে যেটা কিনা বেঞ্জিং রিং এর সাথে রেজোন্যান্স হচ্ছে এবং কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি 1715 থেকে 20 থেকে কমে গিয়ে 1690 হয়ে যাচ্ছে। তাহলে কার্বনিল হাইড্রোজেন কার্বনিল গ্রুপ আছে, কার্বন হাইড্রোজেন, এই সংখ্যাগুলো মিলিয়ে যদি আমি এখানে একটা অ্যাসিটোফেনন টাইপের গ্রুপ করে দিই, তাহলে দেখি এবার মলিকুলার ফর্মুলার সাথে মেলে কিনা। মলিকুলার ফর্মুলার সাথে যদি আমি মিলিয়ে দেখি তাহলে দেখবো এই যে এইটা মিলে যাচ্ছে। তাহলে আমার কম্পাউন্ডটা এটাই, প্যারানাইট্রো অ্যাসিটোফেনন। এইভাবে একটু প্লাস মাইনাস করে করে এগিয়ে গিয়ে করতে হয়। তা আমি বলেই দিয়েছি প্রথমে আমরা কিছু শর্টকাট জিনিসই মানে ছোট ছোট এক্সাম্পল গুলি শিখবো, পরে আমি যদি সময় পাই, আশা করি পাবো, কারণ তোমাদের পরীক্ষা খুব, আমি যদি ভুল না করি, জানুয়ারির আগে হওয়ার চান্সটা কম। তো সেই ক্ষেত্রে আশা করি টাইম অনেক আমাদের ক্লাস পাবো, কারণ ওআরডিসিডি আর মাসটা পড়াতে অত টাইম লাগবে না। ঠিক আছে, দেখা যাক, এনএমআরও কিছু বাকি আছে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে যাই। A compound having molecular formula C6H12O shows a strong IR band at 1705 centimeter inverse. আচ্ছা, C6H12O এর যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি বার করি তাহলে কত হবে? 6 + 1 - 12/2, মানে একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্স, একটাই ডাবল বন্ড আছে কম্পাউন্ডটাতে। তা কম্পাউন্ডটাতে একটা ডাবল বন্ড আছে এবং তার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আইআর এ 1705 দেখাচ্ছে, তার মানে বুঝে গেলাম যে একটা ডাবল বন্ডের সোর্স হচ্ছে এই জিনিসটা, কার্বনিল সি ডাবল বন্ড। এইবার টু সিংলেটস at delta 2.1 and 1.2 in its PMR spectrum. PMR মানে প্রোটন ম্যাগনেটিক রেজোন্যান্স, মানে NMR, 1H NMR। এইবার এই ডাটা দুটোর দিকে তাকিয়ে দেখো, এই ডাটা দুটো পিওর অ্যালিফ্যাটিক রিজিয়নের। 2.1 ভ্যালুটা কখন আসে বলে দিয়েছি, 2 থেকে 2.5। কার্বনিলের ঠিক পাশের হাইট সিএইচ গুলো 2.2 থেকে 2.5 এর মধ্যে আসে। তাহলে কার্বনিলের পাশের হাইড্রোজেন বলতে তো সিএইচ এরকম একটা কিছু বোঝায়। তা তুমি দেখো, তোমাকে বলেছে দুটো সিংলেট, তার মানে নিশ্চয়ই এই সিএইচ টাইপের প্রোটনের পাশে আর কোনো সিএইচ কার্বন নেই। তাহলে একমাত্র এটা সিংলেট কখন আসতে পারে? যদি এটা মিথাইল হয়, আর তো সুযোগ নেই। এবার আরেকটা পয়েন্ট যেটা খাতায় নোট ডাউন করবে, যদি দেখা যায়, আগে বাংলায় বলি তারপরে ইংলিশে বলে দিচ্ছি কি পয়েন্ট নোট ডাউন করবে। যে তুমি দেখছো মলিকুলার ফর্মুলা অনুযায়ী নাম্বার অফ হাইড্রোজেনস 9 বেশি আছে, গ্রেটার দেন 9, এবং অ্যালিফ্যাটিক রিজিয়ানে সিংলেট পিক দিচ্ছে। তোমার কম্পাউন্ডটা অ্যালিফ্যাটিক টাইপের কম্পাউন্ড এবং সিংলেট পিক দিচ্ছে 1.2, 1.1, 1.2, 1.3 বা 0.9 এরকম ভ্যালু দিচ্ছে। এবং মলিকুলার ফর্মুলা অনুযায়ী হাইড্রোজেনের সংখ্যা 9 বেশি। তাহলে বুঝে নেবে একটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ হওয়ার চান্স আছে, কারণ অতগুলো হাইড্রোজেন কিন্তু সিংলেট পিকের মধ্যেই দেখাচ্ছে। একমাত্র কভার হতে পারে যদি গ্রুপটা Me3C গ্রুপ হয়, ওখানেই 9টা হাইড্রোজেন সিংলেট হিসাবে ধরা দেবে, আদারওয়াইজ কিন্তু আর চান্স নেই, সিংলেট হয়ে চান্স নেই। তুমি আইসোপ্রোপাইল নিওপেন্টাইল কিছু একটা করো, আইসোপেন্টাইল করো, তুমি দেখবে ডাবলেট টাবলেট এরকম একটা কিছু আসবেই, সিংলেট হওয়ার চান্সটা নেই। তাহলে আরেকটা পয়েন্ট খাতায় নোট ডাউন করার মতন, ইফ নাম্বার অফ হাইড্রোজেনস গ্রেটার দেন 9 according to molecular formula MF, if number of hydrogens greater than 9 according to MF molecular formula, let peak appears
at PMR, in PMR, at singlet at and singlet peak appears in PMR. arrow দিয়ে tertiary butyl group may be present. সবসময় কিন্তু মেবি কথাটা থাকবেই, কারণ সবই প্রবাবিলিটি, হবে এই যেরকম কোনো গ্যারান্টি কিন্তু নাই। টারশিয়ারি বিউটাইল গ্রুপ মে বি প্রেজেন্ট। তাহলে কম্পাউন্ডটা এইটা 9 হাইড্রোজেন সিংলেট, যেটা কিনা 1.2 ভ্যালু, আর এটা হচ্ছে 3 হাইড্রোজেন সিংলেট, কার্বনিলের ডাইরেক্ট পাশে আছে 2.1 ভ্যালু। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। An organic compound having molecular formula C5H10O, strong RA band 1715, showed two signals, a triplet and a quadruplet in its PMR spectrum. Establish the structure. বের করতে পারবে? 2 মিনিট টাইম দিলাম। ডিবি বার করো, আইআর স্পেক্ট্রাম অনুযায়ী কি গ্রুপ আছে বুঝে যাচ্ছ, আর ট্রিপলেট আর কোয়াড্রেট আছে বলে দিয়েছে। দুটো পিক, ট্রিপলেট আর কোয়াড্রেট, তাহলে কম্পাউন্ডার স্ট্রাকচার কি হতে পারে? খুব সোজা। বেরিয়েছে কারোর? স্যার মলিকুলটা পেন্টানন হবে? 3 পেন্টানন, ঠিক, একদম ঠিক। এবার খাতায় পয়েন্ট আউট, নোট ডাউন করার মতো জন্য, তোমার কাছে যদি ট্রিপলেট আর কোয়াড্রেট থাকে তুমি বুঝে যাবে ইথাইল গ্রুপ আছেই, একদম কনফার্ম ইথাইল গ্রুপ আছেই। এই কম্পাউন্ডার স্ট্রাকচার 3 পেন্টানন। আচ্ছা, এবার ইথাইল গ্রুপটা নিয়ে একটা কথা বলে দিই। ইথাইল গ্রুপ মানে যেরকম দেয় আর কি এনএমআর স্পেক্ট্রা গুলোতে কোশ্চেন খুব, ইথাইল গ্রুপ ডাইরেক্ট কার্বনিলের পাশেও থাকতে পারে, আবার এস্টারের ইথাইল গ্রুপও হতে পারে। ওইটি দুটো ক্ষেত্রেই কিন্তু কি আসবে, এ আসবে কোয়াড্রেট, এ আসবে ট্রিপলেট, এ আসবে কোয়াড্রেট, এ আসবে ট্রিপলেট। তাহলে পার্থক্যটা কি করে বুঝবে যে তোমার এস্টার গ্রুপ আছে নাকি এমনি কার্বনিল গ্রুপ আছে? দেখো তোমার কম্পাউন্ডে কিন্তু অক্সিজেনের সংখ্যা যদি একটা থাকে তুমি বুঝে যাবে কার্বনিল আছে, কিন্তু তোমার কম্পাউন্ডে অক্সিজেন যদি খুব বড় মলিকুল হয়, 3-4টা অক্সিজেন থাকে, তখন কিন্তু তোমার মধ্যে কনফিউশন হবে যে কার্বনিল না স্টার, কার্বনিল না স্টার। পার্থক্য বোঝার সহজ উপায় কি, কার্বনিলের পাশে যে কোয়াড্রেট সেটা ওই 2 থেকে 2.5 এর মধ্যে আসবে ডেল্টা জেনারেলি, আর এটা ওই 1 থেকে 1.3 এর মধ্যে থাকবে। কিন্তু যদি এস্টারের কোয়াড্রেট হয় তাহলে এটা 3.5 থেকে 4 এর মধ্যে আসবে মোটামুটি, 19-20 একটু তো হবেই। আর এইটা ওই 1.2 থেকে 1.6 এরকম একটা থাকবে।
তাহলে ডেল্টা ভ্যালুটা দেখেই বিশেষ করে কোয়ার্ট্রেটের ডেল্টা ভ্যালুটা দেখেই বুঝে যাবে এস্টারের ইথাইল গ্রুপ নাকি কার্বনিলের ইথাইল গ্রুপ। খাতায় পয়েন্ট আউট করে রাখবে মাঝে ঠিক করে, এটা কিন্তু অনেক সময় কনফিউশন হয় অনেকের। আচ্ছা, আবার পিডিএফ ডকুমেন্টে ফিরে যাচ্ছি তাহলে। এই কোশ্চেনটা বাড়ির হোম টাস্ক, শুধু আমি দুটো হিন্টস দেব। এক, এখানে কিন্তু মলিকুলার ফর্মুলা বলে দেয়নি, মাস দিয়েছে, হ্যাঁ এটা একটু খেয়াল রেখো। আইআর স্পেকট্রায় এই ভ্যালুটা, এই দুটো ভ্যালু, আর এনএমআর স্পেকট্রায় কিন্তু রেশিও বলেছে। কোথায় এই ট্রিপলেট প্রোটন কতগুলো আছে, কোয়ার্টেট প্রোটন কতগুলো আছে সেটা কিন্তু বলেনি, রেশিওটা বলেছে। ট্রিপলেট আর কোয়ার্টেট থাকলে কি হয় সবাই জানে, রেশিওটা বলেছে। আর এই আইআর এর ডাটাটা আর মলিকুলার ওয়েট তো কিছুটা সাহায্য করবেই, করে এটার স্ট্রাকচারটা বের করার চেষ্টা করুন। পরের কোশ্চেন, an organic compound C4H6O2 shows a strong IR band at 1720 centimeter inverse and only one singlet signal in its 1H NMR spectrum. কি স্ট্রাকচার হবে? ওয়ান সিংলেট সিগন্যাল, কিন্তু আবার আইআরএ বলেছে 1720, মানে কার্বনিল তো আছেই। তাহলে স্ট্রাকচার কি হবে? ডাবল বন্ড কত বেরোচ্ছে? 2, ডাবল বন্ড বেরোচ্ছে 2। সিংলেট সিগন্যাল বলেছে, সিংলেট সিগন্যাল কার্বনিলের পাশে একমাত্র মিথাইল ছাড়া কিছুতে আসতেই পারে না, অসম্ভব। আর টারশারি বিউটাইল নিয়ে আসতে পারে, তা টারশারি বিউটাইল তো হওয়ার চান্সই নেই, কারণ টারশারি বিউটাইল হলে 9টা হাইড্রোজেন তো লাগবেই, আছেই তো টোটাল 6টা হাইড্রোজেন। তার মানে কার্বনিলের পাশে CH3, কার্বনিলের পাশে CH3, কটা অক্সিজেন বলেছে? দুটো, 4টে কার্বন, 6টা হাইড্রোজেন। তাহলে এটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, ডাইঅ্যাসিটাইল। একমাত্র এই ক্ষেত্রেই হাইড্রোজেন সিংলেট আসবে। দুটো O2, দুটো কার্বনিল আছে, 1720 সেন্টিমিটার ইনভার্স। মানে 2,3 বিউটেন ডাইয়ন বা ডাইঅ্যাসিটাইল বলে যেটাকে। এটা খুব বিভৎস একটা গন্ধ, কেমিক্যালসটা যেই র্যাকে রাখা হবে আশেপাশে সবকিছুকে গন্ধ করে দেবে। যদি কারোর অভিজ্ঞতা থাকে তো দেখো। আচ্ছা, এবার এটার স্ট্রাকচার বের করে ফেলো। 35H11Cl which shows two singlets in its 1H NMR spectrum, এটা যা বলার বলে দিয়েছি। Two singlets in each 1H NMR spectrum. হয়ে যাওয়ার কথা তো, কিছু হিন্টস দিয়ে দিয়েছি, তার মধ্যে থেকেই বেরিয়ে যাবে স্ট্রাকচার। দুটো সিংলেট, কোনো ডাবল বন্ড নেই, হাইড্রোজেনের সংখ্যা কত?
9 এর বেশি, তাহলে টার্সিয়ারি বিউটাইল হওয়ার একটা খুব বড় বিশাল বড় চান্স। এইটা 2 হাইড্রোজেন সিংলেট, 9 হাইড্রোজেন সিংলেট। ওই প্লাস মাইনাস করে কিছু পয়েন্টস দেখে মিলিয়ে দেওয়া জাস্ট মলিকুলার ফর্মুলা দেখে। আচ্ছা, এই কোশ্চেনটা আর এই 1 নম্বরটা কিন্তু একই কোশ্চেন, শুধু এখানে ডাটাটা 2.112 দেওয়া আছে, আর এখানে যে রেফারেন্স থেকে দেওয়া হয়েছে সেখানে 0.9 আর 2.2 দেওয়া আছে। যাক, সেটা বিভিন্ন রেফারেন্স থেকে হয়তো ডেল্টা ভ্যালুটা পেয়েছেন তারা, কিন্তু একই স্ট্রাকচার, এটা আর ওইটা একই স্ট্রাকচার, মানে টার্সিয়ারি বিউটাইল মিথাইল কিটোন, মিথাইল টার্সিয়ারি বিউটাইল কিটোন যেটা ছিল। আচ্ছা, এবার আমরা একদম ফার্স্ট স্টাডি মেটেরিয়ালটার একদম শেষের দোরগোড়ায় চলে এসেছি, সেটা হলো ফার্স্ট প্রোটন এক্সচেঞ্জ। প্রথমে যে স্পেকট্রাটা এখানে দেওয়া আছে CH3CH2OH, এই স্পেকট্রাটা হচ্ছে ইথানলের স্পেকট্রা। এই ইথানলের স্পেকট্রার দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে CH3টা CH2-র জন্য কিসে ভেঙেছে? ট্রিপলেটে। OH-টা CH2-র জন্য কিসে ভেঙেছে? ট্রিপলেটে। CH2টা প্রথমে CH3-র জন্য ভাঙবে কোয়ার্টেটে, প্রত্যেকটা কোয়ার্টেট আবার OH-এর জন্য ভাঙবে ডাবলেটে। ওই ফর্মুলা ধরে আলটিমেটলি কিসে আসবে? ওই প্রোপাইল ব্রোমাইড যেটা পড়িয়েছিলাম, মার্চ করে যাবে এ আর বি, ওই ভ্যালুগুলো, কাপলিং কনস্ট্যান্ট ভ্যালুগুলো, 6টা পিক আসার কথা, এই দেখো 6টার মতন পিকই এসছে CH2টা। ক্লিয়ার? এই স্পেকট্রাটা হচ্ছে 100% পিওর ইথানলের স্পেকট্রা। মার্কেটে যে ইথানলটা কিনতে পাওয়া যায় সেটাকে কমার্শিয়ালি গ্রেড ইথানল বলা হয়। সেই ইথানলটা 100% পিওর পুরোপুরি নয়, তার মধ্যে আইদার অ্যাসিড অথবা বেস ইম্পিউরিটি হিসাবে থাকে, ম্যাক্সিমাম টাইম অ্যাসিডি ইম্পিউরিটি হিসাবে থাকে। পিওর একদম 100% ইথানল যদি তোমাকে কিনতে হয়, আমি আগেও অনেক সময় এনএমআর পড়ানোর সময় বলেছি যে পিওর 100% সলভেন্ট অনেক সময় কিন্তু সেটা এনএমআর স্পেকট্রা করার জন্য হোক বা এমনি স্টাডি করার জন্য হোক করা কিন্তু যায় না, কেনা যায় না, কারণ এত দাম সলভেন্ট গুলোর যে সেই জায়গাটা কিন্তু কেমিস্টরা একটুখানি কম্প্রোমাইজ করেন। অনেক সময় তারা এমন কিছু সলভেন্ট কেনেন যার মধ্যে 1-2% ইম্পিউরিটি আছে, তারা সেটাকে নালিফাই করে দেন, ওই কলাম ক্রোমাটোগ্রাফি পিউরিফিকেশন করার সময় বেরিয়ে যায়, জাং মেটেরিয়াল গুলো ওয়ার্ক আপ করার সময় বেরিয়ে যায়। এই এই কমার্শিয়ালি গ্রেড ইথানল যেটা বা ইমপিউর ইথানল যেটা, যার মধ্যে কিছু অ্যাসিড বা বেস ইম্পিউরিটি আছে, সেটাতে দেখো একদিকের কাপলিংটা পুরো নালিফাই হয়ে গেছে। কোন কাপলিংটা? সেটা হচ্ছে CH2 আর OH এর। CH3-CH2-র মধ্যে যা কাপলিং হওয়ার তাই হয়েছে। CH2-CH3-র জন্য কোয়ার্টেটে ভাঙার কথা, CH3-CH2-র জন্য ট্রিপলেটে ভাঙার কথা, ভেঙেছে। কিন্তু CH2-OH-এর জন্য ভাঙেনি, OH সিংলেট আর OH-এর জন্য আর আলাদা করে এটা ভাঙেইনি, মানে এটা ওই হেক্সটেট ফেক্সটেট ওগুলো হেপ্টুপ্লেট ওগুলো কিছু আসেইনি, মাল্টিপ্লেট আসেইনি, এটা একদম কোয়ার্টেটেই ভেঙেছে। তাহলে অ্যাসিড বা বেস ইম্পিউরিটি হিসাবে থাকলে কেন কমার্শিয়ালি গ্রেড ইথানল বা অপেক্ষাকৃত ইমপিউর ইথানল যেটা, সেটাতে CH2 আর OH এর কাপলিংটা আমরা দেখতে পারলাম না? তার কারণ হলো যে CH2 এবং OH এর কাপলিংটা আমরা যখন কোনো একটা মলিকুলের কাপলিং ভাবি এনএমআর স্পেকট্রায়, তার মানে ওই মলিকুলটার মধ্যে কি হচ্ছে সেটা নিয়েই কিন্তু ভাবি, এবং তার বিভিন্ন এনভায়রনমেন্ট নিয়ে, আশেপাশে কি এনভায়রনমেন্ট আছে সেটা তার ডেল্টা ভ্যালুকে কি করবে না করবে সেটা নিয়ে ভাবি। যখনই আমরা ইমপিওর ইথানল নিচ্ছি সেই ক্ষেত্রে CH2OH যে পার্টটা আছে, ওই OH পার্টটা অ্যাসিড হোক বা বেস হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিড ইম্পিউরিটি থাকে বলেছি,
এই অ্যাসিডের প্রেজেন্সে, অ্যাসিড ইম্পিউরিটির প্রেজেন্সে OH এর হাইড্রোজেনটা কিন্তু আর অক্সিজেন, ওই অক্সিজেনের সঙ্গে থাকে না, ও কিন্তু র্যাপিড প্রোটন এক্সচেঞ্জ হয়। সেটা যে অ্যাসিড ইম্পিউরিটি আছে তার জন্য হতে পারে, অথবা নেইবারিং ইথানল মলিকুল তার জন্যও হতে পারে। যেমন এখানে দেখানো হয়েছে যে সলভেন্টের মধ্যে যে অ্যাসিড ইম্পিউরিটি আছে তার জন্য ওই ইয়েলো মার্ক প্রোটনটা ও এই অক্সিজেনের থেকে বেরিয়ে গেল, তার জায়গায় সলভেন্টের প্রোটন পার্টটা চলে এলো, আর অ্যাকচুয়াল অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা কিন্তু এখন ওই ইম্পিউরিটির সাথে বেরিয়ে গেছে। এটা এটা সলভেন্টের ইম্পিউরিটির সাথে দেখানো হয়েছে, এটা কিন্তু দুটো ROH এর মধ্যেও হতে পারে র্যাপিড প্রোটন এক্সচেঞ্জ, একটার সাথে একটা। এবার যখন কাপলিং জিনিসটা ঘটে, কিভাবে ঘটে না ঘটে সেগুলো তো আমরা আগে পড়েছি। কাপলিং জিনিসটা ঘটার জন্য কিন্তু তোমাকে ইনস্ট্রুমেন্টকে বোঝার জন্য একটা টাইম তোমাকে দিতে হবে। সেই টাইমটা যদি ইনস্ট্রুমেন্ট না পায় তাহলে কিন্তু ও কাপলিংটা ধরতে পারবে না। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী আমরা এখানে বলতেই পারি যে কোনো একটা স্পেসিফিক ইথানল মলিকুলে অক্সিজেনের সঙ্গে যে প্রোটনটা আছে সেই প্রোটনটার আনসার্টেনটি ইন পজিশন এটা ট্রিমেন্ডাস হাই। কারণ ওই প্রোটনটা ওই অক্সিজেনের সঙ্গে তো থাকছে না, তার জায়গায় অন্য প্রোটন চলে আসছে, নতুন প্রোটন, আইদার অ্যাসিড ইম্পিউরিটি থেকে অথবা অন্য ইথানল মলিকুল থেকে। আবার ওটাও বেশিক্ষণ থাকছে না, ও আবার কিছু সময় পর চলে যাচ্ছে, চলে আসছে। তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী এই প্রোটনটার আনসার্টেনটি এত হাই যে ওর রেসিডেন্স টাইম, যেই রেসিডেন্স টাইমটা এনএমআর ইনস্ট্রুমেন্টের দরকার ফর দি ক্যাপচার অফ কাপলিং বিটুইন CH2 অ্যান্ড OH প্রোটন, সেটা ইনস্ট্রুমেন্টটা পায় না। সে কথার কথা, এই CH2 হাইড্রোজেন আর এই OH কাপলিং তখনই হতে পারবে যদি এই OH-টা অ্যাটলিস্ট 10 সেকেন্ড, আমি কথার কথা বলছি, 10 সেকেন্ড এই অক্সিজেনের সঙ্গে লিঙ্ক থাকে। তা 10 সেকেন্ড অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনটা লিঙ্ক থাকলো, এই হাইড্রোজেন গুলো একে দেখলো, দেখে তারপরে কাপলিং হলো, কাপলিং হওয়ার পর যেরকম ওর জন্য যেরকম ডাবলেটে ভাঙা সেরকম ভাগলো, আগে তো মিথাইল দিয়ে কোয়ার্টেটে ভেঙেই গেছে। এবার এই যে 10 সেকেন্ড টাইমটা লাগে ইনস্ট্রুমেন্টের কিন্তু এই বুঝতে, এই জিনিসটা বুঝতে এই 10 সেকেন্ডটা লাগে, ইনস্ট্রুমেন্টকে তোমার 10 সেকেন্ড দিতে হবে। কিন্তু তুমি যদি ইম্পিওর করে দাও, ধরো এই হাইড্রোজেনটা 10 সেকেন্ড থাকতেই পারছে না, ও 5 সেকেন্ড থাকে, 5 সেকেন্ড পর চলে যায়, আবার একটা নতুন প্রোটন আসে, 5 সেকেন্ড থাকে, তাহলে কি ইনস্ট্রুমেন্টের বোঝার জন্য রেসিডেন্স টাইমটা 10 সেকেন্ড দরকার কাপলিংটা হওয়ার জন্য। ইনস্ট্রুমেন্ট সে 10 সেকেন্ডটা তো পাচ্ছেই না, তাই ইনস্ট্রুমেন্টের তখন আর ক্ষমতা নেই এই এদের মধ্যকার এই কাপলিংটাকে ক্যাপচার করার, তখন ওই জায়গাটাকে কাপলিং দেখাতেই পারবে না। দ্যাট ইজ কল্ড প্রোটন প্রোটন ডিকাপলিং, মানে হওয়ার সুযোগ ছিল কিন্তু তবুও হলো না, এবং বিকজ অফ দি tremendous level of uncertainty at the residence times of the particular proton situated with linked with oxygen. এটাকেই বলা হয় ফাস্ট প্রোটন এক্সচেঞ্জ বা প্রোটন প্রোটন ডিকাপলিং ফেনোমেনা। এটা কেবলমাত্র ইথানল মলিকুলেই হয় এরকম কিন্তু ব্যাপারটা নয়। এই টাইপের যেটা যে কোনো মলিকুল থাকবে যেখানে অ্যাসিডিক প্রোটনের ক্ষেত্রে এরকম ইম্পিউরিটি থেকে এরকম ঘটনাটা ঘটবে, সেই সমস্ত ক্ষেত্রেই তুমি ওই দিকের কাপলিংটা দেখতেই পাবে না। এবার এটা তো আমি লিখেই দিয়েছি, এবার এটার একটা ইউটিলিটিও আছে এই প্রোটন এক্সচেঞ্জের। ইউটিলিটিটা কি? ইউটিলিটিটা হচ্ছে যে আমার কাছে অ্যাসিডিক প্রোটন আছে কিনা সেটা আমরা কিন্তু বুঝতে পারি এই ধরনের স্টাডিগুলো করে। আমরা জেনারেলি জানি যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, অ্যালকোহলের OH গ্রুপ, NH গ্রুপ, কিছু ক্ষেত্রে ইমাইড থ্যালিমাইডের NH গ্রুপ, অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড অর্থাৎ অ্যাসিটাইল অ্যাসিটোন, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, অ্যাসিটোঅ্যাসিটানিলাইড, ওখানে যে অ্যাক্টিভ মিথিলিন CH2 গ্রুপগুলো আছে, এরা হচ্ছে অ্যাসিডিক প্রোটন। তা অ্যাসিডিক প্রোটন র্যাপিড প্রোটন এক্সচেঞ্জ হয় যদিও সুইটেবল কাউকে পায়। এবার কি করা হয়, অ্যাসিডিক প্রোটন আছে কিনা বোঝার জন্য, এই যেটা প্রোটন এক্সচেঞ্জ হলো আর কি, বোঝার জন্য কোনো কম্পাউন্ডের মধ্যে প্রথমে ওই কম্পাউন্ডটাকে ধরো তুমি তৈরি করলে একটা কম্পাউন্ড, তুমি ভাবছো যে আমার এই কম্পাউন্ডটাই হয়েছে। এবার সেই কম্পাউন্ডটা হওয়ার জন্য তুমি তোমার ওই স্ট্রাকচারটা সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে, তুমি নিজে রিয়াকশন করেছো, নিজে স্কিম বানিয়েছো, নিজে পিউরিফাই করেছো, তা তুমি দেখছো যে একটা অ্যাসিডিক রিজিয়নের দিকে প্রোটন আছে। এবার তুমি ভেবেছো যে তাহলে আমার কম্পাউন্ডটা হয়তো মিলেছে। তা মেলার জন্য আরো তুমি কনফার্ম হবে কি করে, প্রথমে তোমার কম্পাউন্ডটার পিওর এনএমআর স্পেকটা নেবে।
কিচ্ছু মেশাবে না, এমনি নর্মাল যেরকম সিডিসিএলটি দিয়ে বা ডিএমএসও-ডি6 দিয়ে এনএমআর স্পেকটা নেওয়ার নিলে, নিয়ে তাহলে তুমি সেই অ্যাসিডিক প্রোটনটার পিক পাবে, সেটা ওইচ হোক, এনএইচ হোক বা অ্যাক্টিভ মিথিলিন হোক, পিক পাবে। পিক পাওয়ার পর ওই সলভেন্টার মধ্যেই যে মানে সিডিসিএলটি বা ডিএমএসও যা দিয়ে করো না কেন, ওর মধ্যে একটুখানি ডি2 অ্যাড করবে। ডি2 অ্যাড করলে কি হয়, এই র্যাপিড প্রোটন এক্সচেঞ্জ হতে থাকবে, ওইচ চলে যাবে এদিকে, ডয়টোরিয়াম চলে আসবে এদিকে। তখন তার ওএইচ নেই, মানে ওএইচ নেই কথাটা বলা ভুল হলো, কিছু মলিকুলের ওএইচ নেই, কারণ তুমি এক ড্রপ করে ডি2 অ্যাড করছো, তাহলে কিছু মলিকুল ওডি হয়ে গেছে, মানে অ্যাসিডিক প্রোটন কিছু মলিকুলের আর নেই, সেটা তো ডিওইচ এর পার্টে চলে গেছে। তোমার ওইচ এর পিকটা ধরো, আমি কথার কথা বলছি, তোমার ওইচ এর পিকটা আসছিল 3.5 কাছে, যখন পিওর তুমি স্যাম্পলটা নিয়ে কাজ করছিলে, তুমি ডি2ও দিয়েছো, কিছু ওইচ এর পিক ও ডি হয়ে গেছে, তাহলে তুমি 3.5 কাছে আর পুরো 100% মলিকুলের পিক পাবে না, তখন কি দেখবে, একটুখানি নেমে গেছে, অত হাই লেভেলের ইন্টিগ্রেশন আর পাচ্ছ না। আরো ডি2 অ্যাড করলে দেখবে আর একটু ফেড হয়ে গেছে ওইচ এর পিকটা, ওইচ বলে নয়, মানে যে কোনো অ্যাসিডিক হাইড্রোজেনের। আরো অ্যাড করলে দেখবে আরো একটু ফেড হয়ে গেছে, আরো ডি2 অ্যাড করলে দেখবে এ জাস্ট একটা হাম্প হিসাবে আসছে, আরো ডি2 অ্যাড করলে দেখবে নেই। এই যে এইভাবে করে করে দেখতে হয়, 5-6টা এনএমআর নিতে হয়, মানে ডি2 আমি প্রথমে 0.1 ml 1 ml 0.1 ml দিলাম, 0.5 ml দিলাম, 1 ml দিলাম, 2 ml দিলাম, এইভাবে ওই ইয়ে যে ওগুলোকে কি পিপেট বলে জানো, গ্রাজুয়েটেড পিপেট, ওই গ্রাজুয়েটেড পিপেট দিয়ে মাইক্রো লেভেলে নিয়ে গিয়ে ওই ইয়ে সেট করে এগুলোতে দেওয়া হয়। গ্রাজুয়েটেড পিপেট দিয়ে তোমরা বোধহয় কিছু ইয়ে এগুলো টেনে কাজও করো অনেক সময়। এবার এরকম 5-6টা এনএমআর নিয়ে তুমি আস্তে আস্তে দেখতে পাবে যে এরকম ওই স্পেসিফিক ওই জায়গাটার অন্য কোনো জায়গায় হ্যাম্পার হচ্ছে না, কিন্তু তোমার কম্পাউন্ডে অন্য জায়গায় যেখানে অ্যাসিডিক হাইড্রোজেন নেই সেগুলো যেখানে আসার আসছে, শুধু অ্যাসিডিক হাইড্রোজেন যেখানে আছে সেখানে ডি2 অ্যাড করার পর আস্তে আস্তে সেই সিগন্যালটা ফেড হয়ে গিয়ে ভ্যানিশ। তাহলে তুমি বুঝেই যাবে ডয়টোরিয়ামের সাথে এক্সচেঞ্জ হয়েছে। এবার তুমি তো করছো প্রোটন এনএমআর, তোমার তো আর ডয়টোরিয়ামের পিক আসবে না, ওডির পিক তো আর আসবে না, সেটার জন্য তোমার ডয়টোরিয়াম এনএমআর করতে হবে। তাহলে তুমি ওইচ এর পিকটা আর পাচ্ছ না দেখতে, তাহলে তুমি কনফার্ম হয়ে যাবে হ্যাঁ অ্যাসিডিক হাইড্রোজেন আছে, র্যাপিড প্রোটন এক্সচেঞ্জ হয়েছে। তাহলে এই প্রোটন এক্সচেঞ্জ ঘটনাটাকে কিন্তু ভালো কাজেও লাগানো যায়, মানে সবসময় যে আমি কাপলিং পাবো না সেটা কিন্তু নয়। এই যে প্রোটন এক্সচেঞ্জ হচ্ছে তার মানে আমার কম্পাউন্ডের মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, কনফার্ম হওয়ার জন্য এটা করা যায়। আচ্ছা, ফার্স্ট পার্টের নোটটা শেষ হলো, এবার এনএমআর এর আরো কিছু নোট আছে, যেমন হচ্ছে এইটা। এই নোটগুলো বোধহয় সব এখনো পাঠাইনি, পাঠিয়ে দেবো, এগুলো খুব বেশি সময় লাগবে না করতে, কারণ কিছু জিনিস তোমাদের বলা আছে। কাপলিং কনস্ট্যান্ট নিয়ে আমাদের কিছু আলোচনা হয়ে গেছে, এবং সেখানে বন্ড ডিস্টেন্স কিরকম থাকে, বন্ড ডিস্টেন্স খুব ইনক্রিজ করে গেলে কাপলিং খারাপ হয়, অ্যাঙ্গেলটা খুব জরুরি। বলে দিয়েছিলাম যে 0 আর 180-র মধ্যে, 0 আর 180 এইগুলো হচ্ছে খুব ভালো কাপলিং এর জন্য, কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল গুলোতে ওই ভেক্টর গুলো ভালো করে কাজ করে না। কার্প্লাস ইকুয়েশনের কথা সেখানে বলেছিলাম, এই জন্য কাপলিং ভালো হয় না। ওই 3টে নিউম্যান প্রজেকশন ফর্মুলা দিয়ে মেন নোটে দেখানো ছিল, এখানে সেই কার্প্লাস ইকুয়েশন নিয়ে ছবিটা এখানে দেখানো আছে। কার্প্লাস ইকুয়েশনটা আমি ইচ্ছা করে লিখে নিয়ে টেম্পের বইয়ে দেওয়া আছে, লাগবে না বলে। দেখো যখন 90 ডিগ্রি থাকে, দুটো বন্ড একে অপরের রেসপেক্টে, বন্ডের ভেক্টর গুলো 90 ডিগ্রিতে থাকলে ভালো করে ইন্টারাকশন করতে পারে না, এই জন্য দেখো কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু সেক্ষেত্রে সবচেয়ে লেস, একদম 0-র দিকে চলে গেছে। যখন দুটোর মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তখনই কিন্তু সবচেয়ে বেশি জায়গায় যায়, এবং সব থেকে বেশি ভালো হয় যখন একদম পারফেক্টলি অ্যান্টি পেরিপ্ল্যানারটা বজায় রাখে 180 ডিগ্রি। এগুলো আলোচনা হয়েছিল নিউম্যানে প্রজেকশন ফর্মুলা ধরে, আশা করি মনে আছে, কারণ হোমো লুমো একটা সবার সঙ্গে অন্যটা সবচেয়ে বেস্ট ওভারল্যাপ করতে পারে যখন তারা 180 ডিগ্রি করে থাকে। তাহলে এই জায়গাগুলো মোটামুটি জানা আছে, একটুখানি রিডিং শুধু করে রেখে দেবে। এবার সাইক্লোহেক্সেনের কেমিস্ট্রিটার দিকেই যদি যাই, ধরো তোমাকে কম্পেয়ার করতে দিল, তা যদি ডাইঅ্যাক্সিয়াল হাইড্রোজেন থাকে, দুটো ডাইঅ্যাক্সিয়াল হাইড্রোজেন থাকলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু আমরা খুব ভালো পাবো, 10 থেকে 12 হার্টজ পাওয়া যায়। যদি ডাই ইকুইটোরিয়ালি যাই, তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, অবশ্যই কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু 180 ডিগ্রির মতো ভালো হবে না, এবং সেই ক্ষেত্রে
ভ্যালুটা 2 থেকে 3 হার্জের মধ্যে থাকে, এবং যখন অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল থাকে তখনও ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মান 60°। তবে কাপলিং কনস্ট্যান্টের মান এই ক্ষেত্রে একটু বেশি, তার কারণ হচ্ছে অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল হলেও ডাইহেড্রাল অ্যাঙ্গেলের মানটা 60° হলেও যেহেতু অ্যাক্সিয়াল হাইড্রোজেন অনেক বেশি স্টেরিক্যালি প্রোন 1,3 সিঙ্গল অ্যাক্সিয়াল হাইড্রোজেনের জন্য, সেজন্য সিএইচ বন্ডটা কিন্তু অপেক্ষাকৃত রিং এর থেকে একটু দূরে একটু টিল্টেড হয়ে বিপরীত দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকেই, ফলে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কিন্তু একটুখানি আস্তে আস্তে এগোতে চায়। তো সেই ক্ষেত্রগুলোতে একটু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে একটু বেশি অনেক সময় হয়ে যায়, মানে পারফেক্টলি অ্যালাইন্ড পজিশনে গেলে তো দুটো সিএইচ একে অপরের সাথে কাপলিং করবে। অ্যাক্সিয়াল বন্ডটা যেহেতু অপেক্ষাকৃত একটুখানি মানে কি বলবো, ওটা যেহেতু একটু ডিস্টার্ব পার্টের মধ্যে আছে, সেজন্য ও একদম ফিক্সড 60° ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা মেনটেন করতে পারে না, একটু ভেরিয়েবল। ভেরিয়েবল বলে কখনো কখনো কিন্তু দুটো মানে ইকুইটোরিয়াল হাইড্রোজেনের সঙ্গেও এমন পজিশনে আসে যে ভেক্টর কোয়ান্টিটিটা একটুখানি ভালো, দুটো ভেক্টর কোয়ান্টিটি একেবারে সাথে ভালো ওভারল্যাপ করতে পারে, সেই ক্ষেত্রে কাপলিং কনস্ট্যান্টের ভ্যালুটা একটুখানি বেড়ে যায়। যাই হোক, সেটা খুব একটা বিশাল ডিফারেন্স নয়, একটা 3-এর কাছাকাছি, একটা 3 থেকে 5-এর কাছাকাছি। অ্যাকচুয়ালি ডাই অ্যাক্সিয়ালের সঙ্গে ডাই ইকুইটোরিয়াল এবং অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালের পার্থক্যটা আমাদের খুব সহজেই চোখে পড়ছে, যে একটা 10-12 হার্জ হয়ে গেছে, বাকিটা ওই 3-5 ওই রেঞ্জের মধ্যেই থাকছে। এইবার সবসময় ডাইহেড্রাল অ্যাঙ্গেলটাই যে মেন ফ্যাক্টর এটা কিন্তু নয়। এজন্য পয়েন্টটা দেওয়া আছে, দি ডাইহেড্রাল অ্যাঙ্গেল ইজ নট দি অনলি অ্যাঙ্গেল ওর্থ মেজারিং। অন্যান্য অ্যাঙ্গেল গুলোও কিন্তু রোল প্লে করে, যেমন এটা পাবিহারের বইয়ে পেয়ে যাবে। মনে মনে এই মাইনাস সাইনের ব্যাপারটা একটুখানি ভুলে যাও। এই মাইনাস প্লাস সাইনটা না ওই পিওরলি ওই ডাইরেকশনাল প্রপার্টি করে দেওয়া হয়েছে, ওটার দিকে খুব একটা ভেবো না। মড ভ্যালুটার দিকে তাকাও। মড ভ্যালুটার দিকে তাকালে দেখতে পাবে, দেখো এখানে দুটো হাইড্রোজেনের ডাইহেড্রাল অ্যাঙ্গেল যা, এখানেও দুটো হাইড্রোজেনের ডাইহেড্রাল অ্যাঙ্গেল তা, যতই সাবস্টিটিউয়েন্ট থাকুক না কেন, দুটো ক্ষেত্রেই কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু 2 এর মধ্যেই এসছে, মড ভ্যালুটার কথা বলছি। এবার রিং এর গুলোর দিকে যাই। রিং এর গুলোর দিকে আমি তারপরে লাস্টে একদম লাস্টে এটাতে আসবো। রিং এর গুলোর দিকে যাও, 3 মেম্বার থেকে 6 মেম্বার, দেখো কাপলিং কনস্ট্যান্টের মানটা বাড়তে বাড়তে গেছে। এটা আইআর স্পেকট্রায় পড়ে আসা উচিত ইয়েতে। এবার আইআর স্পেকট্রায় সবাই পড়ে এসছো কিনা এই জিনিসটা আমি ঠিক তো জানি না। আমি সেই জন্য একটু বলেই দিচ্ছি। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, 3, 4, 5 মেম্বার এক্সেট্রা এক্সেট্রা। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল। এইগুলো হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। আমি হাইড্রোজেন করেই আপাতত লিখছি। তুমি যত রিং সাইজ শর্ট করবে তত এই আলফার ভ্যালুটা কমে যাবে ভেতরের দিকে। এবার কোনো ডাবল বন্ড প্রেজেন্ট নেই, নর্মাল অ্যাসাইক্লিক সিস্টেমই ধরছি, মানে নর্মাল স্যাচুরেটেড সিস্টেমই ধরছি। এই কার্বনটা তো sp3। এবার যদি তুমি 3 মেম্বার রিং নাও, আলফা ভ্যালুটা ভেতর দিকের অ্যাঙ্গেল, জিওমেট্রি অ্যাঙ্গেল কত হয়, 60°। তার মানে হচ্ছে এই যে ইনার বন্ড, এই যে গ্রিন মার্ক করে দিচ্ছি, এই যে ইনার বন্ড, এই ইনার বন্ড গুলো 60° অ্যাঙ্গেল মিডিয়েটেড একটা পার্টের সঙ্গে লিঙ্ক। 60° অ্যাঙ্গেল মিডিয়েটেড পার্টের সঙ্গে যদি লিঙ্ক থাকে, তার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ওই ইনার বন্ড মানে ভেতরের দিকের বন্ডগুলোর খুবই কম। তাহলে এই কার্বনটাকে যদি sp3 নিজেকে মেনটেন করতে হয়, তাহলে একদিকে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটা যদি কমে যায়,
অন্যদিকে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটাকে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। তার মানে আউটসাইড যে বন্ড গুলো তাদের পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার স্মল রিং লাইক 3-4 মেম্বার এই রিং গুলোর ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি। তা আউটসাইড পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি সিএইচ এর বেশি, সিএইচ গুলোর যদি বেশি হয়ে যায়, তার মানে বোঝায় আউটসাইড যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের ভ্যালুটাও অপেক্ষাকৃত বেশি। অ্যাঙ্গেলের ভ্যালুটা অপেক্ষাকৃত বেশি বলতে বোঝায় এই হাইড্রোজেন এই মুখ করে চলে গেছে, এই হাইড্রোজেন এই মুখ করে চলে গেছে, দুটো একে অপরের ঠিক ক্লোজ অ্যাপ্রোচে আসতে পারছে না, তাহলে বেটার ইন্টারাকশন হচ্ছে না, তাহলে কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু কি হবে, কমে যাবে। এবার তুমি যদি 3 থেকে 6 মেম্বারের দিকে যাও, আলফা ভ্যালু কত হয়, 120 ডিগ্রি কাছাকাছি জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই কার্বনটার বাইরের দিকের যে বন্ড সেগুলোর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার অত হাই নয়, কারণ ভেতরের দিকের বন্ডগুলোর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার অনেক হাই। তাহলে বাইরের দিকের বন্ডগুলোর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যেহেতু ডিমিনিশ হয়েছে, যে মানে পি ক্যারেক্টারটা একটুখানি বেড়ে গেছে, তাই এই অ্যাঙ্গেলের ভ্যালুটা সেই ক্ষেত্রে অপেক্ষাকৃত কম। অপেক্ষাকৃত কম মানে হচ্ছে এই এইচএইচ গুলো টুয়ার্ডস নিয়ারার চলে এসছে, কাছাকাছি, অনেক বেটার ইন্টারাকশন করতে পারবে, তাই কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু সেই ক্ষেত্রে কি হবে, অনেক বেশি হবে। তাই হয়েছে এটার থেকে যত আমি এদিকে যাব, এই জেমিনাল হাইড্রোজেন গুলো একে অপরকে পুরো ভালো করে দেখতে পাচ্ছে বলে কাপলিং ইন্টারাকশন অনেক বেটার হবে, কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু বেটার হবে। এবার যদি আমরা একদম অ্যাসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে চলে যাই, আমরা জানি অ্যাসাইক্লিক সিস্টেম ইজ মোর ফ্লেক্সিবল, মাচ মোর ফ্লেক্সিবল দ্যান সাইক্লিক সিস্টেম। তাই অ্যাসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সিএইচ এই জেমিনাল হাইড্রোজেন গুলো মানে মিথিলিন পার্টটা অনেক বেশি মোবাইল বলে ওকে তুমি একটা রেঞ্জের মধ্যে রাখতে বাধ্য। ওকে কখনো তুমি খুব কমও করতে পারবে না, কখনো খুব বেশিও করতে পারবে না, মানে ওর একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করবে, কখনো 9, কখনো আবার চলে গেছে 15-র দিকে, কখনো আবার 8-9, কখনো 15-র দিকে, যেহেতু অপেক্ষাকৃত বেশি মোবাইল। তার মানে মোদ্দা কথা হচ্ছে অ্যাসাইক্লিক পার্ট হলে sp3 কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন গুলো 9 থেকে 15 একটা থাকবে, কিন্তু সাইক্লিক পার্ট হলে ওই আউটসাইড অ্যাঙ্গেল গুলোর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি না পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার বেশি, সেই অনুযায়ী হাইড্রোজেন গুলো ক্লোজ প্রক্সিমিটিতে এলো কি এলো না, সেজন্য কাপলিং ভালো হলো কি হলো না, এটা অনেক বড় রোল প্লে করে। এবার যদি আমরা এই সিস্টেমটার দিকে যাই, এতক্ষণ জেমিনাল পড়ছিলাম, এবার ভিসিনাল। কত ডিগ্রি, 120 ডিগ্রি। এই যে এই সেপারেশনটা কি করে, এটা এই ভ্যালুগুলো কি করে লেখা হয়েছে, এখানে একটা করে ক্লেডেনের বইয়ে দেখানো আছে। এই দুটো বন্ডকে জুড়বো, এই অ্যাঙ্গেলটা কত, 360, 6 দিকে ভাগ হয়ে গেছে, এই জন্য 60। তার মানে এই জেমিনাল হাইড্রোজেন গুলো একে অপরের রেসপেক্টে কতটাতে সেপারেটেড, 60 ডিগ্রিতে। ঠিক এটা সাইক্লোপেন্টেনে কটা আছে, 5টা। তুমি যদি করো তাহলে ওই অনুযায়ী ভ্যালু পাবে, 360 কে 5 দিয়ে তাহলে একটু বেড়ে যাবে। এই হাইড্রোজেন গুলো 72 ডিগ্রি, এই 72 ডিগ্রিতে। তার মানে কাপলিং আরো একটু লেস ক্লোজার প্রক্সিমিটিতে, এটা আরো দূরে সরে গেছে 90 ডিগ্রিতে। এটা যদি করো 120 ডিগ্রিতে, তাহলে যত হাইড্রোজেন গুলো দূরে দূরে সরে যাচ্ছে তত তাদের মধ্যে কাপলিং খারাপ হবে। এই জন্য কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু কত হয়েছে, এখানে কম, এখানে একটু বেশি, এখানে একটু বেশি, এখানে একটু বেশি, এখানে আরো বেশি। এটা কিন্তু ভিসিনাল হাইড্রোজেন। তার তার ক্ষেত্রে প্রক্সিমিটির ক্যালকুলেশনটা কিন্তু এরকম অঙ্কটা, আর এর ক্ষেত্রে প্রক্সিমিটির ক্যালকুলেশনটা কিন্তু ওই পি আর এস ক্যারেক্টার ওর উপর নির্ভর করে। দুটো যেন খেয়াল থাকে, গুলি যেন না যায়। ঠিক আছে, ঠিক আছে, এই নোটটা আমি আজকে পাঠিয়ে দেবো, রাত্রের দিকে পাঠিয়ে দেবো, সন্ধ্যে রাত্রের দিকে পাঠিয়ে দেবো। এই নোটটার সাথে আরো কিছু নোট পাঠিয়ে দেবো, এনএমআর এর বাদ বাকি পার্টটা। পরের দিন আমাদের এনএমআর মোটামুটি অনেকটাই হয়ে যাবে, শেষের পথে যাবে আস্তে আস্তে। তারপরে আমরা ইয়েগুলো স্ট্রাকচার ফাকচার এগুলো করব। ঠিক আছে, পরের পার্টটা পরের দিনই শুরু করব। দাঁড়াও একটু এটা নিয়ে নিই। আচ্ছা, আমি ইয়ে করছি, একটুখানি বলে দাও তাড়াতাড়ি করে। শুভ্র চ্যাটার্জি, ওকে। অর্ক চক্রবর্তী, অর্ক তো আজ অ্যাবসেন্ট বোধহয়। অর্ক তো নেই বললো। আচ্ছা, ধ্রুবজ্যোতি ঘোষ, আছি স্যার। নেই, আছো? আছে স্যার। আচ্ছা, শুভম দাস, স্যার আছি। সৌভিক, হ্যাঁ স্যার প্রেজেন্ট। সৌভিক দাস।